জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়নশীল দেশের অগ্রযাত্রা ধরে রাখতে হলে নতুন নতুন রপ্তানি বাজার খুঁজে বের করতে হবে। রপ্তানি বহুমুখীকরণে গবেষণার তাগিদ দিয়েছেন তিনি। 2021-22 অর্থ বছরের জন্য জাতীয় রপ্তানি ট্রফি বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে 32টি বিভাগের 77 ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি পেয়েছে একটি প্রতিষ্ঠান। জাতীয় রপ্তানি ট্রফি নীতিমালা অনুযায়ী প্রাথমিক ও চূড়ান্ত বাছাই কমিটির মাধ্যমে রপ্তানিকারকদের মধ্যে থেকে 2021-22 অর্থ বছরের জন্য বিজয়ী প্রতিষ্ঠান নির্বাচন করে। প্রতিটি খাতের জন্য কৃতি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ ট্রফি দেওয়া হয়েছে। পরে প্রধানমন্ত্রী বলেন, উৎপাদন বাড়িয়ে দেশের মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে চেষ্টা করছে সরকার। দারিদ্র্যের হার যেটা 25.6 ছিল, আমরা 25.1 ছিল, সেটা আমরা মাত্র 5.6 নামিয়ে এনেছি। ইনশাল্লাহ অতি দরিদ্র বলে বাংলাদেশে কেউ থাকবে না। আমাদের অর্থনীতি এখন বিশ্বে 33তম অর্থনীতিতে উন্নীত হয়েছে। ইনশাল্লাহ এটা আমরা সামনের দিকে আরো বড় অর্জন করতে পারবো বলে আমার বিশ্বাস। আমাদের দেশের অর্থনীতি এখন যথেষ্ট শক্তিশালী আমরা করতে পেরেছি। কাজে এই যে মাত্র 15 বছরের মধ্যে আমরা এই উন্নতিটা করতে পারলাম, এটা পরিকল্পিতভাবে কাজ করেছি বলেই সম্ভব। 2026 সাল থেকে আমরা যাত্রা শুরু করব উন্নয়নশীল দেশ হিসেবে। 100টা অর্থনৈতিক অঞ্চল, সেখানে কিন্তু যদি মেয়েরা চায় আলাদাভাবে সেখানে প্লট নিয়ে নিজের ব্যবসা বাণিজ্য করতে পারবে। কারণ আমি চাই সমান্তরালে আমাদের মেয়েরাও এগিয়ে আসুক। সদ্য সমাপ্ত চীন সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল 4টায় গণভবনে এই সংবাদ সম্মেলন হবার কথা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে গত সোমবার চীনের সরকারি সফরে বেইজিং যান। পরে তিনি বৃহস্পতিবার দিবাগত রাতে দেশে ফিরে আসেন। 8 থেকে 10 জুলাই বেইজিংয়ে অবস্থানকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন। তিনি গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। গত 10 জুলাই সকালে প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকের পর বাংলাদেশ ও চীন 21টি সহযোগিতার নথিতে সই এবং নবায়ন করা হয়। এসবের মধ্যে বেশিরভাগই সমঝোতা স্মারক। বৈঠকে এশিয়ার এই দুই দেশের মধ্যে শক্তিশালী উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশ ও চীন উভয় মুক্ত বাণিজ্য চুক্তি বা FTA এর বিষয়ে যৌথ সম্ভাব্যতা সমীক্ষার সমাপ্তি সহ 7টি ঘোষণাপত্র সই করা হয়েছে। অল্পের জন্য বাঁচলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পেনসিলভেনিয়ায় নির্বাচনী প্রচারে তাকে হত্যা চেষ্টা হলেও ভাগ্য জোরে শুধু কান ছুঁয়ে বেরিয়ে যায় গুলি। ইতিমধ্যে প্রাথমিক চিকিৎসা নিয়ে নিউ জার্সিতে নিজ বাড়িতে ফিরেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। পেনসিলভেনিয়ার বাটলারের নির্বাচনী সভায় বক্তব্য দিচ্ছিলেন ট্রাম্প। প্রত্যক্ষদর্শীর বরাতে বিবিসি জানিয়েছে, পার্শ্ববর্তী একটি ভবনের ছাদ থেকে গুলি চালায় হামলাকারী। গুলির শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে ট্রাম্প মঞ্চে বসে পড়েন। এ সময় সিক্রেট সার্ভিস এজেন্টরা মঞ্চে ঝাঁপিয়ে পড়ে মানব ঢাল বানিয়ে তাকে ঘিরে ফেলেন। এ সময় ট্রাম্পের কান ও মুখমণ্ডল দিয়ে রক্ত ঝরতে দেখা যায়। আর নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে মারা যান হামলাকারীর 20 বছর বয়সী। এ সময় ট্রাম্পের এক সমর্থক গুলিতে প্রাণ হারায়, গুরুতর আহত হন আরও 2 জন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাম্পের প্রচার শিবির জানিয়েছে সুস্থ আছেন সাবেক প্রেসিডেন্ট। এদিকে প্রেসিডেন্ট জো বাইডেন হামলার ঘটনায় নিন্দা জানিয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের ভিন্ন মতের কোনো জায়গা নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক বিশ্লেষক ডক্টর আলী রিয়াজ। তিনি জানান, যুক্তরাষ্ট্রের ট্রাম্পের সমাবেশের হামলার পেছনে কারা দায়ী সেটি এখন বের করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের ইতিহাস এ ধরনের ঘটনা নতুন নয়। ট্রাম্পের হামলার ঘটনায় সবাই নিন্দা জানিয়েছেন। প্রার্থীদের উপর হামলার ঘটনা ঘটেছে, প্রার্থীরা মারাও গেছে। সেগুলি অভ্যন্তরীণভাবে অপরাধ মোকাবেলার ক্ষেত্রে কোথাও কোথাও দুর্বলতা প্রকাশ করে বটে, কিন্তু এতে করে সামগ্রিকভাবে একটা নিরাপত্তার সংকট তৈরি হয়ে গেলে এমন দাঁড়াচ্ছে না। আমরা এক ধরনের পোলারাইজড একটা পরিস্থিতির মধ্যে আছি, তো মেরুকরণ হচ্ছে, এবং বিভিন্ন সময় আসলে মিস্টার ট্রাম্প নিজেও যেটা করেছেন সেটা হচ্ছে এক ধরনের ভায়োলেন্স বা এক ধরনের সহিংসতার দিকে উস্কে দিয়েছেন। সেগুলির একটা প্রতিক্রিয়া হচ্ছে। এটা একটা অ্যাসাসিনেশন অ্যাটেম্প, প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, এটা এইভাবে বিবেচনা করা হবে। এর 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 আর কোন রকম দিক নেই। এটা প্রেসিডেন্ট প্রার্থীকে এবং প্রেসিডেন্ট প্রার্থী যিনি, তাকে তো ব্যক্তিগত ক্রোধ ক্ষোভের কারণে কেউ হামলা করেনি। নিশ্চয়ই এর মধ্যে তার কোন রকম অপছন্দের বিষয় আছে, এবং প্রেসিডেন্টের ক্ষেত্রে যেটা হয়, প্রেসিডেন্ট প্রার্থীদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে তারা আসলে কোনো না কোনো বিষয়ে ভিন্ন মত পোষণ করে কয়েকজন ব্যক্তি, একজন ব্যক্তি, দুইজন ব্যক্তি মিলে ষড়যন্ত্র করে এই ধরনের হামলা টামলা করেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানো তরুণকে শনাক্ত করেছে গোয়েন্দারা। সন্দেহভাজন হামলাকারীকে ঘটনাস্থলে গুলি করে হত্যা করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। হত্যা চেষ্টা হিসেবে ঘটনায় তদন্ত শুরু করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। আততায়ীর বয়স 20-এর ঘরে বলে জানানো হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে সিএনবিসি জানিয়েছে, নির্বাচনী সমাবেশের ভেন্যুতে উঁচু স্থান থেকে নজরদারিতে সিক্রেট সার্ভিসের সদস্যরা হামলাকারীকে লক্ষ্য করে গুলি চালায়। সমাবেশ স্থলের কাছে একটি ভবনের ছাদে পড়ে থাকা সন্দেহভাজন হামলাকারীর মৃতদেহের ছবি প্রকাশিত হয়েছে। ছবিতে দেখা যায় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে অন্যতম জনপ্রিয় একটি চ্যানেলের প্রচার সমন্বিত পোশাক পরিহিত ছিল হামলাকারী তরুণ। জানা গেছে, আগ্নেয়াস্ত্রের সমর্থনে প্রচারণা চালিয়ে থাকে এই চ্যানেলটির সাবস্ক্রাইবারের সংখ্যা 1 কোটির বেশি। চলতি বছর যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র সহিংসতায় প্রাণ গেছে 9,000-এর বেশি মানুষের, আহত 17,000। পাঁচ শতাংশ কোটা যৌক্তিক সংস্কারের দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিতে পদযাত্রা শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে গণপদযাত্রা করে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সকাল থেকে জড়ো হতে থাকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল থেকে নানা রঙের ব্যানার ফেস্টুন নিয়ে যোগ দেন শিক্ষার্থীরা। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকেও শিক্ষার্থীদের মিছিল এসে যোগ দিয়েছে এই গণপদযাত্রা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে। কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ ও পদযাত্রা করেছে আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। পদযাত্রা ও সমাবেশে তাদের আন্দোলনের পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন তারা। এরপর জেলা প্রশাসকের কাছ থেকে 1 দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন। আন্দোলনে অংশ নিতে সকাল থেকে শাটল ট্রেনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে 16 শহরে আসেন শিক্ষার্থীরা। তাদের সাথে যোগ দেন চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। এরপর তারা 1 দফা দাবি নিয়ে জেলা প্রশাসনের কার্যালয়ের দিকে অগ্রসর হন। এছাড়া কোটা সংস্কারের দাবিতে রবিবার বেলা 11টার দিকে বগুড়া শহরে সাতমাথায় বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা কোটা সংস্কারের পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরে সমাবেশে বক্তব্য দেন। পরে তারা শহরের পদযাত্রা করেন। সাতমাথা থেকে বের হয়ে থানা পুলিশের মোড় দিয়ে ঘুরে পদযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে আন্দোলনকারীদের 10 প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে 1 দফা দাবি সম্বলিত স্মারকলিপি শেষ করেন।
বয়সের সীমা না মানায় ভেকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার প্রথম শ্রেণীতে 169 শিক্ষার্থীর ভর্তি বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে এই 169 শিক্ষার্থীর ভর্তি বাতিল থাকবে। আলাদা লিভ টু আপিলের শুনানি নিয়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বিভাগ আজ আদেশ দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ভর্তি বাতিল হয় শিক্ষার্থীর অভিভাবককে দুটি লিভ টু আপিল বা আপিলের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। হাইকোর্টের রায় অনুসারে 169 শিক্ষার্থী শূন্য আসনে অপেক্ষমান তালিকা থেকে এখন শিক্ষার্থী ভর্তিতে স্কুল কর্তৃপক্ষের আইনগত কোনো বাধা নেই। এর আগে বয়সসীমা লঙ্ঘিত হয় ভেকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার প্রথম শ্রেণীতে 169 শিক্ষার্থীর ভর্তি বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে গত 21 মে রায় দেন হাইকোর্ট। ভর্তির প্রক্রিয়া নিয়ে ভর্তি ইচ্ছুক 2 শিক্ষার্থীর অভিভাবকের করা এবং ভর্তি বাতিলের বৈধতা নিয়ে 120 শিক্ষার্থীর অভিভাবকের করা পৃথক 2টি রিটের চূড়ান্ত শুনানি নিয়ে এ রায় দেয়া হয়। এখন চারদিকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। দেশের বিভিন্ন অঞ্চলে নদ নদীর পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। তবে পানি ধীর গতিতে কমায় এখনো ভোগান্তিতে চর ও নিম্নাঞ্চলের বাসিন্দা। পানি কমার সাথে দেখা দিয়েছে ডায়রিয়া সহ বিভিন্ন পানিবাহিত রোগের প্রকোপ। হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে বেড়েছে রোগীর চাপ। গেল 24 ঘন্টায় সিরাজগঞ্জে বেশ কয়েকটি পয়েন্টে যমুনা নদীর পানি 15 সেন্টিমিটার কমেছে। জেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চলে এখনও পানিবন্দী অবস্থায় আছেন 20,000 মানুষ। এছাড়া জামালপুরে পানি কমতে শুরু করায় বিভিন্ন আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরতে শুরু করেছেন বানভাসীরা। তবে এখনও পানিবন্দী অবস্থায় দিন পার করছেন 40টি ইউনিয়নের 2 লাখের বেশি মানুষ। দীর্ঘদিন পানিবন্দী থাকায় দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার, সুপেয় পানি ও গোখাদ্যর তীব্র সংকট। আর মৌলভীবাজারে বন্যার পানি কমার সাথে সাথে বেড়েছে রোগবালাইয়ের প্রকোপ। গেল সপ্তাহখানেকের মধ্যে পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছে 4,000-এর বেশি মানুষ। এতে চাপ বেড়েছে হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলোতে। এদিকে দেশের বিভিন্ন জেলায় অস্বাভাবিক দাম বেড়েছে কাঁচামরিচের। মেহেরপুরে প্রতি কেজি কাঁচামরিচের দাম ছুঁয়েছে 400 টাকা পর্যন্ত। মেহেরপুরের 1 মাসের বেশি সময় ধরে বেড়েছে কাঁচামরিচের দাম। ধাপে ধাপে দাম বেড়ে কয়েকদিন 250 টাকায় বিক্রি হয় কাঁচামরিচ। তবে বর্তমানে খুচরা বাজারে মরিচ কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে 400 টাকা পর্যন্ত। একই অবস্থা রাজশাহীর কাঁচা বাজারেরও। গেল 10 থেকে 12 দিন আগে 70 থেকে 80 টাকায় বিক্রি হয় মরিচ। এরপর ধীরে ধীরে বাড়তে থাকে দাম। বর্তমানে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে 250 থেকে 320 টাকায়। এদিকে মানিকগঞ্জে লাগামহীন বাজার 1 মাস ধরে ওঠানামা করছে দাম। 1 সপ্তাহ আগে 190 টাকায় বিক্রি হয় মরিচ। এরপর দাম পৌঁছায় 400 টাকা পর্যন্ত, যাতে হিমশিম অবস্থা ক্রেতাদের। অনেক ক্রেতাই দাম শুনে মরিচ না কিনে ফিরে যাচ্ছেন। যদিও বরাবরের মতো সরবরাহ সংকটের অজুহাত দিচ্ছেন ব্যবসায়ীরা। বলছেন বন্যায় মরিচের ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় বেশি দামে মরিচ বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। সঠিক তদারকির অভাবে ব্যবসায়ীরা ইচ্ছে মতো দাম দিচ্ছেন বলে জানিয়েছে সাধারণ ক্রেতারা। কাঁচামরিচের দাম কুড়িগ্রামে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে র্যাব। সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চর যাত্রাপুরে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সকালে গাইবান্ধা এবং কুড়িগ্রামের বন্যা দুর্গত হাজারেরও বেশি মানুষের এসব ত্রাণ বিতরণ করা হয়েছে। এতে রয়েছে চাল, তেল, বিশুদ্ধ খাবার পানি, চিরা, মুড়ি, বিস্কুট সহ বিভিন্ন শুকনো খাবার ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। এ সময় র্যাবের মহাপরিচালক বলেন, আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দুর্গতদের পাশে দাঁড়ানোর র্যাবের নৈতিক দায়িত্ব।
একই সঙ্গে মাদক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে র্যাব সোচ্চার রয়েছে বলে জানিয়েছে র্যাবের ডিজি। মাদক নির্মূলে এবং অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক উদ্ধারে কিন্তু বিরামহীনভাবে কিন্তু এই র্যাব ফোর্সেস কাজ করে যাচ্ছে সারা দেশে, এবং এই কার্যক্রম কিন্তু অব্যাহত রয়েছে এবং সামনের দিনগুলোতে এটা আরও বেশি বেগবান হবে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।